রিপন মণ্ডল প্রবাবলি এই মুহূর্তে বাংলাদেশের যত ইয়াং ফাস্ট বোলার আছেন তাদের মধ্যে সবচেয়ে ভালো ফর্মে আছেন। সাকলানের যে ব্যাপারটা আমার মনে হয় যে স্লোয়ার কাটার, স্লোয়ার বাউন্সার, কখনো ইয়র্কার, পেস ভ্যারিয়েশন, লেন্থটাকে সামনে আনা পেছনে না, সো এই ধরনের বোলার আসলে আমাদের দেশে আপনি খুব বেশি দেখেননি। যদি আপনি কাউকে ন্যাশনাল টিমে নেন, ইফ দেয়ার ইজ এনি অপরচুনিটি অবশ্যই তাকে খেলিয়ে দিতে হবে। সাইফুদ্দিন, সাকলাইন যদি একই আপনার স্কোয়াডে থাকেন, একই 15 মেম্বার স্কোয়াডে থাকেন, সেখানে দুজনকে একসঙ্গে একই টিমে রাখাটা সেটাও একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হতেই পারে। আর ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা যদি আপনি না করতে পারেন, আমার মনে হয় সেটা হিতে বিপরীত হয়। বাংলাদেশের টি-20 স্কোয়াডটা ঘোষণা হয়ে গেছে, প্রথম 2 টি-20-র জন্য স্কোয়াড ঘোষণা হয়েছে। সেই স্কোয়াডটা কেমন হয়েছে আপনার কাছে একটু জানতে চাই। থ্যাংক ইউ মামুন। ফার্স্ট অফ অল, সাহসী দুটো সিদ্ধান্ত আমরা দেখলাম, যেটা বিভিন্ন সময় আলোচনা হয়েছে যে হোম সিরিজগুলো যখন হয় তখন ইনফর্ম ইয়াং প্লেয়ারদের আমরা সুযোগ দিতে পারি কিনা। আনফর্চুনেটলি বাংলাদেশ ক্রিকেটে এই প্র্যাকটিসটা বিভিন্ন সময় আলোচনা হলো, এক্সিকিউশনের দিক থেকে বরাবরই পিছিয়ে ছিল। হাবিবুল বাশার সুমন এবং তার নির্বাচক কমিটি, যে কম্প্রাইজেস নাদিফ চৌধুরী এবং শান্ত ভাই, নাইম ভাই, সো তারা সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দুজন বোলারকে নিয়েছেন, রিপন মণ্ডল প্রবাবলি এই মুহূর্তে বাংলাদেশের যত ইয়াং ফাস্ট বোলার আছেন তাদের মধ্যে সবচেয়ে ভালো ফর্মে আছেন, সবচেয়ে ভালো শেইপে আছেন এবং সবচেয়ে বেশি আত্মবিশ্বাস তার মধ্যে আছে। এটা মানে আমার মাঠে থাকার অভিজ্ঞতা থেকে আমি বলছি। আর সাকলানের যে ব্যাপারটা, আমার মনে হয় যে বোলার বলতে পারে যে অ্যাপার্ট ফ্রম হিজ পারফরমেন্সেস, যে ডুয়াইন ব্রাভো আমার আইডল, এবং তার বোলিংয়ের যে ধরন এবং যেভাবে টি-20 ম্যাচটাতে তিনি ডমিনেট করার চেষ্টা করেন, স্লোয়ার কাটার, স্লোয়ার বাউন্সার, কখনো ইয়র্কার, পেস ভ্যারিয়েশন, লেন্থটাকে সামনে আনা পেছনে না, সো এই ধরনের বোলার আসলে আমাদের দেশে আপনি খুব বেশি দেখেননি। ওই দিক থেকে এরকম একজন ইনফর্ম কাউকে সুযোগ দেওয়ার যে সিদ্ধান্তটা, আমি বলবো যে দে হ্যাভ ডান এ ওয়ান্ডারফুল জব, এই নির্বাচক কমিটি, এবং অফকোর্স ক্রেডিট গোস টু হাবিবুল বাশার সুমন অ্যান্ড হিজ টিম। বাট তাদেরকে শুধু নিলেই হবে না। আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে যদি আপনি কাউকে ন্যাশনাল টিমে নেন, ইফ দেয়ার ইজ এনি অপরচুনিটি অবশ্যই তাকে খেলিয়ে দিতে হবে। আর কোচরা প্রায়ই একটা কথা বলেন যে অনেক সময় আমরা বলি যে ব্যাটসম্যান 20 বছর বয়স, ফর্মে আছে, আরও 2 বছর সময় দিই। ব্যাটসম্যানের ক্ষেত্রে ইটস ফাইন। পেস বোলারের ক্ষেত্রে যদি এটা হয়, তার বয়স যদি 19 বছর হয়, ইফ হি ইজ ইন ফর্ম, তারা খেলায় দেন। এবং ওয়ার্ল্ড ক্রিকেট এরকম আপনি ভরি উদাহরণ দেখবেন। অবশ্যই আছে। সো আমাদের এই দেশে তো বা বাংলাদেশে তো এগুলো আরও বেশি। সো আমার মনে হয় যে যদি সুযোগ থাকে, যদি আপনারা ওই রিস্ক ফ্যাক্টরগুলো অ্যাসেসমেন্ট করতে পারেন ঠিকঠাক মতো, মানে এক ম্যাচে দুজন না হলেও অন্তত একজনকে খেলানো উচিত। সাকলানের বিষয়ে একটা বিষয় জানা আছে, সাকলানের কি ব্যাটিং যে কোয়ালিটি আছে সেটাও একটা ভালো বাংলাদেশের জন্য একটা, মানে আমরা তো পেস ব্যাটার অলরাউন্ডার পাই না। একজন ছিলেন আমাদের সাইফুদ্দিন, তিনি ইনজুরির সাথে লড়ছেন, এখনো আছেন। একটা ব্যাপার হচ্ছে যে আমার মনে হয় যে ডেফিনেটলি তার ব্যাটিংটা একটা এক্সট্রা বা অ্যাডেড অ্যাডভান্টেজ, এটা নিয়ে কোনো ডাউট নেই। যে ব্যাপারটা আমার মনে হয় যে ব্যাটিংয়ের চাইতে বা ব্যাটিং অলরাউন্ডার, বোলিং অলরাউন্ডারের চাইতে, বা আপনি যেটা মেনশন করলেন পেস বোলিং অলরাউন্ডার, এ সব কিছু ছাপিয়ে সাকলানের বোলিং কোয়ালিটিটাই প্রবাবলি সবচেয়ে বেশি মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল তার ইনক্লুশনের ক্ষেত্রে টিমে। এবং আপনি চিন্তা করেন যে সাকলাইন যে ধরনের ব্যাট করেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি প্রুভেন কিন্তু না। বোলিংয়ের দিকটা একরকম, কিন্তু ব্যাটিংয়ের দিকটা যদি আপনি হিসাব করেন, বোলিংয়েও তিনি প্রুভেন না, কিন্তু ব্যাটিংয়ের দিকটা একটু ইটস এ বিট ট্রিকি আমি বলবো। সো ওই তুলনায় আমার মনে হয় যে শুধুমাত্র বোলার হিসাবেই তাকে খুব অনায়াসেই খেলানো যায়। আর সাইফুদ্দিন, সাকলাইন যদি একই আপনার স্কোয়াডে থাকেন, একই 15 মেম্বার স্কোয়াডে থাকেন, সেখানে দুজনকে একসঙ্গে একই টিমে রাখাটা সেটাও একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হতেই পারে। কিরকম অ্যাডভান্টেজ? যেমন ধরেন সাকলাইন এবং সাইফুদ্দিন, এদের কেউ কিন্তু আপনার 6 নম্বরে ব্যাট করবে না। সো এদের ডাউন দ্য অর্ডারে যে জায়গাটা থাকবে, ধরেন 8, 9, 7, 8, আমি জানি না কোন জায়গায়, কিন্তু নর্মালি এটাই হবার কথা। এমনও হয় যে 8 আর 9 নাম্বার ব্যাটসম্যান আপনার উইকেটে আপনার 15 বলে 25 দরকার, সাকলাইন একটা 6 মেরে দিতে পারবে, সাইফুদ্দিন একটা 6, একটা 4 মেরে দিতে পারবে। এই পারবে কি পারবে না সেটা তো অ্যাবিলিটিটা আছে। সো ওই জায়গা থেকেও আমার মনে হয় যে এরকম 7, 8 বা 8, 9, ইভেন অন্যান্য টিম, আপনি যদি ইংল্যান্ডের টিমের দিকেও দেখেন, 10 নম্বর 11 নম্বর পর্যন্ত ব্যাট করতে পারে। সো বাংলাদেশে যদি এরকম ট্রেডিশন শুরু হয়, আমার মনে হয় যে এটা দলের জন্য বা দেশের ক্রিকেট স্ট্রাকচারের জন্য একটা দীর্ঘমেয়াদে ভালো কিছু দিতে পারে। শুরুতেই বলছিলেন যে সাহসী সিদ্ধান্ত, মোস্তাফিজ, নাহিদ রানা দারুণ ফর্মে আছে, তাদেরকে আসলে রেস্ট দেওয়া হয়েছে। সেটা কি পিএসএল এর ফেরার একটা বার্তা থাকতে পারে নাকি অন্য কোনো কারণ আছে? আমি এটা নিশ্চিত না যে পিএসএল এটার সঙ্গে কতটুকু সম্পৃক্ত বা সংশ্লিষ্ট। একটা ব্যাপার মানে মনে রাখাটা জরুরি, মুস্তাফিজ কিন্তু ফার্স্ট 2 ম্যাচ ওয়ানডের কথা বলছি আমি, মিস করেছেন, কারণ তার হাঁটুতে কিছু একটা নিগলস ছিল।
আর নাহিদ রানার যে ব্যাপারটা আমি পার্সোনালি ফিল করি যে বাংলাদেশের ক্রিকেটের ট্র্যাডিশনটা আছে, যখন কোনো পার্টিকুলার বোলার স্পেসিফিক্যালি দারুণ ফর্মে থাকেন, খুব ভালো করতে থাকেন, তাকে না টানা সব ম্যাচ সব ফরম্যাট খেলিয়ে দেওয়া হয়। তাসকিনের ক্ষেত্রে এই ঘটনাটা বারংবার হয়েছে এবং তাসকিনের বিভিন্ন সময় ইনজুরিতে পড়ার কিংবা পারফরমেন্সের গ্রাফটা নিচের দিকে যাওয়ার অন্যতম কারণ ছিল হচ্ছে টানা খেলিয়ে যাওয়া। আর ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা যদি আপনি না করতে পারেন, আমার মনে হয় সেটা হিতে বিপরীত হয়। মুস্তাফিজ, নাহিদ রানা, একটা জিনিস আমাদের ভুলে গেলে চলবে না, তাসকিন কিন্তু বয়স 25 না, 22 না, 28 না, সেম গোস টু মুস্তাফিজ, তারা সবাই 30 বা 30+। সো এই জিনিসটা মাথায় রেখে তাদের যে বিশ্রামের তত্ত্বটা, এবং একই সঙ্গে নাহিদ রানাকে এই মুহূর্তে, কারণ বাংলাদেশে নাহিদ রানার মতো পেস বোলার কন্টিনিউয়াস আপনার 145-এ বল করেন, 145+ বল করেন আমরা দেখিনি। পেস বোলার এরকম ম্যাচ উইনার বাংলাদেশের হিস্ট্রিতে খুব অল্প ম্যাচ তিনি খেলেছেন, ইটস টু আর্লি টু কমেন্ট, বাট স্টিল এরকম পেস বোলার আমরা খুব বেশি পাইনি। সো নাহিদ রানাকে আমার মনে হয় যে খুব প্রিজার্ভ করে খেলানো উচিত, যে লং টার্ম সার্ভিসটা সে দিতে পারে। আমি জাস্ট ছোট্ট উদাহরণ হিসেবে বলতে চাই প্যাট কামিন্স ইনজুরিতে পড়ার পর যখন কামব্যাক করলেন, আপনার মনে আছে ডেফিনেটলি যে বাংলাদেশে অস্ট্রেলিয়ার যে সিরিজটা ড্র করলো, ওই সিরিজ দিয়ে কিন্তু প্যাট কামিন্স কামব্যাক করেছে। এবং তার আগে আমার যতটুকু মনে আছে অ্যারাউন্ড 4.5-5 বছরের মতো তিনি বাইরে ছিলেন। এই সময়টা তার ওই ইনজুরি ম্যানেজমেন্ট, যে একটা সিজনে 50 ওভারের বেশি বল করা যাবে না, বা এই সিজনটাতে সে টানা 8 ওভারের বেশি স্পেল করতে পারবে, এরকম কিছু মেথডিক্যাল ব্যাপার ছিল। আমাদের দেশে তো আইডিয়ালি ওরকম কোনো প্রসেস আসলে ফলো করা হয় কিনা আমি ঠিক জানি না, না হওয়ার সম্ভাবনাই বেশি। তো তারপরও নাহিদ রানাকে ওই যে ম্যানেজমেন্টের ব্যাপারটা, যেটাকে সহজভাবে আমরা সবাই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হিসেবে জানি, ওই ম্যানেজমেন্টের বিষয়টা আমার মনে হয় যে খুব ভালোভাবে মেথডিক্যাল ওয়েতে করা উচিত, যেন নাহিদ রানার উপরে বোলিংয়ের প্রেশারটা তার সামর্থ্যের বাইরে না চলে যায়। আপনি নাহিদ রানাকে খেলাচ্ছেন, খেলিয়ে যাচ্ছেন, সে পারফরমেন্স করছে, ম্যাচ জেতাচ্ছে, হুট করে এমন একটা ইনজুরি হয়ে যাবে যেটা তাকে 3 মাসের জন্য বাইরে ছিটকে দেবে। 3 মাস পর আপনি যখন ফিরবেন, আপনার রিদম ফিরতে আরও কমপক্ষে 2 মাস সময় লাগবে, অর্থাৎ 6 মাস থেকে 8 মাসের একটা স্প্যান আপনার লাইফ থেকে হাওয়া হয়ে যাবে। এবং ফর্মে আপনি আগের মতো ফিরতে পারবেন কিনা সেটা কিন্তু ডাউট থেকে যায়। একদম প্রকৃষ্ট উদাহরণ ইবাদত হোসেন চৌধুরী। লম্বা সময় ধরে আমরা তাকে মিস এবং করছি, ইবাদত কিন্তু সেই ইবাদত আর এখন নেই। তাকে অনেক কিছু মেনে আসলে বোলিং করতে হচ্ছে। তাসকিনের উদাহরণ দিলেন একটা, যে সে বারবার ইনজুরিতে পড়েছে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে। বাংলাদেশের আপনার মেডিকেল টিম আছে, টিম ম্যানেজমেন্ট আছে, কিন্তু আমরা কি এখনো পর্যন্ত সেই প্রফেশনাল জায়গাটায় পৌঁছাতে পারিনি? আসলে সরাসরি যদি হ্যাঁ না উত্তর দেওয়া যেত সবচেয়ে ভালো হতো মামুন, আমার পক্ষে, মানে আলোচনাটা কম করতে হতো। কিন্তু ইন রিয়ালিটি যে ধরনের কথা বা কমেন্টস প্লেয়ারদের কাছ থেকে বিভিন্ন সময় আমরা শুনেছি মেডিকেল বা এই ধরনের ইস্যুস সম্পর্কে, সেটা খারাপ আমি বলবো না, কিন্তু যে লেভেলে থাকার কথা বাংলাদেশ ক্রিকেটের স্ট্যান্ডার্ড বা বাংলাদেশ ক্রিকেট গ্লোবালি টেস্ট প্লেইং কান্ট্রি হিসেবে যে জায়গাতে থাকার কথা ডেফিনেটলি সেখানে নেই। যেখানে ইনজুরি ম্যানেজমেন্ট বলেন, প্লেয়ারদেরকে ইনজুরির সময় মেনটেনেন্স বলেন, ডেফিনেটলি সেটা আগের চাইতে ভালো হয়েছে, কিন্তু এটা আরও ভালো করার ডেফিনেটলি সুযোগ রয়েছে। একই সঙ্গে আমরা বিভিন্ন সময় দেখেছি প্লেয়াররাই অভিযোগ করেছেন গণমাধ্যমে সরাসরি অন ক্যামেরা কিংবা ইন্টারভিউতে বলেছেন যে তার ইনজুরি ম্যানেজমেন্টটা প্রপার হয়নি কিংবা তার অপারেশনটা প্রপার হয়নি। এরকম অনেক উদাহরণ পাবেন। এক অফ স্পিনার আছে যার আঙুল একটা ভুল অপারেশনের কারণে এখনও পর্যন্ত পুরোপুরি সঠিক হয়নি। আমি নাম বলছি না, আপনি চাইলে মাঠে গিয়ে খোঁজ নিয়ে দেখতে পারেন। সো জিনিসটা টেস্ট খেলা প্লেয়ার এবং বাংলাদেশের অফ স্পিনারদের মধ্যে মোটামুটি তার ভালো নাম আছে। জিনিসটা হয় কি যে এই ব্যাপারগুলো থেকে বের হয়ে আসতে হবে, এবং তাসকিনের যে ইনজুরি বা তাসকিনের যে ম্যানেজমেন্ট সেটাও আর্লি ডেজে খুব যে ওয়ার্ল্ড ক্লাস ছিল সেটা কিন্তু না। এবার একই সঙ্গে তাসকিনের একটা ব্যাপার আছে যে আমি ওকে যতটুকু চিনি, তাসকিন মানে খেলার জন্য মুখিয়ে থাকে। একটা ব্যাপার আছে না, আমি খেলতে যাবো। তাসকিনের ব্যাপারটা হচ্ছে ওইরকম যে ওকে বলে অনেক সময় থামানো যায় নাই, মানে তার আর্লি ডেজে। কিন্তু এখন তো ধরেন সময়ের সঙ্গে সঙ্গে বয়স হয়েছে, এক্সপিরিয়েন্স হয়েছে, নিজের শরীরটাকেও ভালো বুঝছে। এবং একটা ব্যাপার, সবচেয়ে ভালো ব্যাপার যেটা কোভিড পরবর্তী সময় তাসকিন যেভাবে নিজের তাগিদে তার ফিটনেস নিয়ে কাজ করেছে, হ্যাঁ মানে মধ্যে অন অ্যান্ড অফ যায়, কিন্তু এই তাগিদটা থাকা প্লেয়ারদের জন্য ইম্পর্টেন্ট। মূল কথা হচ্ছে যে বিসিবি এক ধরনের সাপোর্ট দেবে এবং বিসিবির সাপোর্ট দেওয়ার সীমাবদ্ধতা আছে, বাংলাদেশের সব কিছুর মধ্যেই সীমাবদ্ধতা আছে। সেটা মেনেই আমি বলছি যে প্লেয়ারদেরকে নিজের ম্যানেজমেন্টটার ব্যাপারে আমার মনে হয় যে আরও অনেক বেশি মনোযোগী হওয়া উচিত এবং নিজেদের তাগিদেই আরও বেশি মানে এফোর্ট দেওয়া উচিত। সেই মনোযোগী হওয়ার জন্য তো ক্রিকেটারদেরকে অনেক কিছু জানতে হবে, বায়োকেমিক্যাল বা হচ্ছে যে এডুকেশনের কথা বলছে, সেটাতে আমাদের ক্রিকেটাররা আসলে মনোযোগ দেয় কিনা, ক্রিকেটের পাশাপাশি সেটাও তো একটা ঘাটতি আছে। কারণ না, আমি জাস্ট কয়েকদিন আগে তামিম ইকবালের সঙ্গে মানে কথা হচ্ছিল, সো সেখানে তামিমের ব্যাপারটা খুব স্পষ্ট করে বলেছেন, অ্যান্ড দ্যাট ওয়াজ রাইটলি পয়েন্টেড আউট, যে বাংলাদেশে ক্রিকেটের যে স্ট্রাকচার সেখানে ক্রিকেট এডুকেশন
গেম এডুকেশন বা ক্রিকেট সংশ্লিষ্ট যে পড়ালেখা সম্পৃক্ত যে ব্যাপারগুলো এগুলো মিসিং, একদম স্ট্রেইট অ্যাওয়ে নাই। আপনি যে প্রশ্নটা করলেন এটা আসলে খুবই ভ্যালিড একটা প্রশ্ন, কিন্তু মুখরোচক কোনো সাবজেক্ট এটা না, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে একজন প্লেয়ার বায়োমেকানিক্স বুঝবে না, প্লেয়ার হয়তো শোল্ডারে ব্যথা ফিল হচ্ছে এইটুকু বুঝবে, কিন্তু সেটার প্রপার মেকানিক্সের জন্য যে ধরনের আপনার মেথডিক্যাল প্রসেসে যাওয়া দরকার বাংলাদেশে সেটা এক্সিস্ট করে না। এবং একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো এটা চিন্তাও করছে যে পার্টিকুলার এমন কোনো ডিপার্টমেন্ট করা যায় কিনা যে এরকম আপনার ক্রিকেট এডুকেশন বা গেম এডুকেশন নিয়ে কাজ করবে। তাদের কাজই থাকবে শুধুমাত্র প্লেয়ার না, আম্পায়ার্স, স্কোরার্স, ম্যাচ রেফারিজ, গ্রাউন্ডসম্যান, অর্থাৎ একটা ক্রিকেট কাঠামোর সঙ্গে সম্পৃক্ত বা সংশ্লিষ্ট সব মানুষ যেন ক্রিকেট সংশ্লিষ্ট ওই এডুকেশনটার মধ্যে থাকতে পারে। এর ফলে কি, যখন আপনি জানবেন তখন পার্টিকুলার কিছু বিষয় আপনি নিজের মতো করে হ্যান্ডেল করতে পারবেন, সবসময় অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। তো এগুলো তো আসলে ধরেন যে সহজ কোনো সমাধান, দ্রুত কোনো সমাধান এগুলো নেই। আমরা হয়তো এখন অনেকেই মনে করি এই যে আমি প্রেসিডেন্ট হয়ে আসছে, গ্যালারিটা ঠিক করলো না, বাথরুমটা ঠিক করলো না, খাবারের দাম এখনও বেশি, এভরিথিং ইজ কারেক্ট, কিন্তু ওইটাও মাথায় রাখা জরুরি যে কোনো কিছুই রাতারাতি হয় না। ইউ হ্যাভ টু অ্যালাউ দেম দ্য টাইম। হ্যাঁ, একটা পার্টিকুলার টাইমের পর হয়তো আমি সমালোচনা করতে পারি যে তামিম এটা ঠিক করে। আমি জাস্ট তামিম যেহেতু বোর্ড প্রেসিডেন্ট তাকে মেনশন করেই বলছি, হয়তো এখানে ফারুক ভাই বা বুলুল ভাই থাকলে তাদের কথা বলতাম, যে ওই সময়টুকু অ্যালাউ করাটা খুব ইম্পর্টেন্ট, যে তিনি যে কাজগুলো করতে চাচ্ছেন সেই কাজগুলোর সুদূর প্রসারী মানে একটা ছাপ কেমন হতে পারে বা খুব অল্প সময়ের মধ্যে কী ধরনের ছাপ আমরা দেখতে চাই। সো এই দুটো মিলিয়েই হচ্ছে কাজগুলো আমাদের বিবেচনায় নিতে হবে, এবং এর মধ্যে এই যে ক্রিকেট বা গেম বিষয়ক বা ক্রিকেট রিলেটেড যে শিক্ষামূলক ব্যাপারগুলো আছে এগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট। তামিম ইকবাল শুরু করেছেন, কিছু কিছু কাজ আমরা দৃশ্যমান হচ্ছে, সামনে হয়তো ভবিষ্যতে লং টার্মে আরও বড় বড় কাজ আমরা দেখতে পাবো। যেটা বলছিলেন যে এডুকেশনাল সিস্টেমটা ক্রিকেটে সেটা নেই। আরেকটা বিষয়, প্রথম ওয়ানডেতে বাংলাদেশ যখন নিউজিল্যান্ডের এই টিমের কাছে হেরেছে, আফিফ হোসেন যে ধরনের ক্রিকেট খেলেছেন, একটা প্রশ্ন উঠেছে যে বাংলাদেশের ক্রিকেটাররা আসলে ওই যে নার্ভাসনেস বা মানসিক যে স্ট্রেংথটা, ওটা আমরা অনেকবারই শুনেছি যে বাংলাদেশের ক্রিকেটাররা একটা জায়গায় গিয়ে আসলে মানসিক ভারসাম্যটা ধরে রাখতে পারে না। এটাও কি একটা বড় বিষয় কিনা যে মনোবিদ বা হচ্ছে অন্য কোনো, এটাও তো একটা এডুকেশনের পাঠ হতে একটা পারে। ব্যাপার হচ্ছে মামুন, আপনি আফিফের উদাহরণটা দিলেন, আমি ওইটা বলছি। বিভিন্ন সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু দেশ বিদেশ থেকে মোটামুটি নামি এবং অনেক টাকা খরচ করে মনোবিদ এনেছেন। তাদের ইম্প্যাক্টটা কতটুকু প্লেয়ারদের উপর পড়েছে এটা নিয়ে আমার সিরিয়াস রকমের ডাউট আছে। আপনি আফিফের কথা কেন মেনশন করেন? কারণ আফিফের ওই ইনিংসে নিয়ে সমালোচনা হচ্ছে। আপনি মিরাজের কথা বলেন তো, সেকেন্ড ওয়ানডেতে ওই সিচুয়েশনে মিরাজ কত 24-25 বলে বোধহয় 8 রান করলেন। আপনাকে আমি প্রশ্ন করি, এবং লাস্ট একটা ওভার মেডেনও দিয়েছেন। এই ইনিংসটাকে এক আপনার রান মানে দিয়েছেন। কি মনে হয়েছে? তখন কোনো মেন্টাল প্রেশার ছিল? তো তখন কোনো ম্যাচ হারার প্রেশার ছিল? তখন কি এমন কোনো সিচুয়েশন ছিল যে না বিপদ কিছু হয়ে যেতে পারে? তাহলে এটার ব্যাখ্যা কি? হি ইজ দ্য ক্যাপ্টেন। ক্যাপ্টেন যখন জেতা ম্যাচ, মানে আমার বাড়ি তো মানিকগঞ্জের লোকাল ভাষায় বলে যে কানার ভাই অন্ধ, যে কানার ভাই অন্ধ নামলে ওই ম্যাচটা জিতবে। আপনি ওই ম্যাচে কীভাবে 25 বল 8 করেন? এটা কি মেন্টাল ব্লকেজ? এটা আপনি কীভাবে শেখাবেন? পৃথিবীর সেরা মনোবিদ কিংবা সেরা বিশেষজ্ঞ আনলেও কি এটা সারানো সম্ভব? তাও হৃদয় পারফর্মারের উদাহরণ দিচ্ছি, সবশেষ 13 বা 14 ধরেন, রাফলি ধরে নেন, এরকম ম্যাচে তাও হৃদয় বোধহয় 5টা না 6টা 50 করেছেন, 5টা 50। সো আই এম নট রং। এই 5টা 50-র মধ্যে সর্বোচ্চ রানের স্কোর কত? 60 পার হতে পারে নাই। 3বার 51তে আউট হয়েছে, একবার বোধহয় 55, একবার বোধহয় 56-57, মানে ফরগেট অ্যাবাউট দ্য নাম্বারস। মোট কথা হচ্ছে যে 5টা 50 আপনি করলেন, একটাও 60-এর উপরে গেল না। এটা মেন্টাল ব্লকেজ না? এটা এক জায়গায় আটকে যাওয়া না? কেন এটা হচ্ছে? তানজিদ তামিমের ক্ষেত্রে একটা কথা বলা হয়, যখনই চেস করতে যান রান, একটু বেটার টার্গেট হলেই তিনি অ্যাক্রস দ্য লাইন খেলতে যান, এই করেন ওই করেন, মানে তার স্বাভাবিক খেলা থেকে বের হয়ে আসেন। কিন্তু এই তানজিদ তামিমি যখন ছোট টার্গেট চেস করেন, হি লুকস দ্যাট এলিগেন্ট। সেকেন্ড ওয়ানডে তো আমরা সেটা দেখেছি। এবং প্রথম যে সেকেন্ড ওয়ানে তিনি যে 4টা মারলেন, ওই শটটা আপনি খেয়াল করবেন, এবং প্রথম ম্যাচে তিনি যে ডাউন উইকেটে গেলে অ্যাক্রস দ্য লাইন খেলেন, ওই শটটা খেয়াল করবেন। সো আমি কথাটা এই জন্য বলছি, আপনি নন পারফর্মার মানে আফিফকে দিয়ে উদাহরণ দিয়েছে, আমি দুজন পারফর্মারকে দিয়ে উদাহরণটা দিলাম। তো জিনিসটা হচ্ছে যে এই ব্লকেজটা মানে প্লেয়ারদের নিজেদেরকেই ঠিক করতে হবে। কারণ আপনি নিজেকে যদি হেল্প না করেন, নিজেকে যদি ওই জায়গা থেকে বের না করেন, পৃথিবীর সবচেয়ে বড় মনোবিদ, সবচেয়ে বড় বিজ্ঞানী এনেও আপনাকে ঠিক করা যাবে না। হ্যাঁ, অবশ্যই মনোবিদ দরকার আছে, অবশ্যই যারা এরকম মেন্টাল বা সাইকোলজি নিয়ে কাজ করে অবশ্যই সেটার দরকার আছে। এবং এখনকার ওয়ার্ল্ড ক্রিকেটে, বা ওয়ার্ল্ড ক্রিকেট না শুধু স্পোর্টসে, স্পোর্টস সাইকোলজি কথাটা তো এমনি এমনি আসেনি, সেটার খুব গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবং প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু দিন শেষে কাজটা প্লেয়ারের।
মিনহাজুল আবেদিন নান্নু আজকে একটা কথা বলেছেন যে কোচ আপনাকে সবকিছু বলে দিবে, প্ল্যান দিয়ে দিবে, কিন্তু মাঠে নিজেকেই প্রমাণ করতে হবে, নিজেকে খেলতে হবে, নিজের মানসিকভাবে নিজেকে কাজে লাগাতে হবে। একটু চট্টগ্রামে ফিরতে চাই, তৃতীয় ওয়ানডে দুদিন বাদেই, মানে পরশুদিন, কাল বাদে পরশুদিন তৃতীয় ওয়ানডে, সেইখানে আসলে কেমন প্রত্যাশা থাকবে এই দলের বিপক্ষে? নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা প্রথম ম্যাচটা যেভাবে হেরেছি, আবার সেকেন্ড ম্যাচে যেভাবে কামব্যাক করেছি, তৃতীয় ওয়ানডে থেকে কি আমরা ভালো কোনো কিছু আশা করতে পারি কিনা? ডেফিনেটলি পারি, ডেফিনেটলি। এবং বাংলাদেশের ওই যে একটা কথা বলা হয় যে মোমেন্টাম, সেকেন্ড ম্যাচ জেতার ফলে, কনভিনসিংলি জেতার ফলে 87 বল বোধহয় বাকি ছিল। 87 বল। তো এরকম একটা ম্যাচ যখন আপনি জিতবেন, আপনার কনফিডেন্সটা স্কাই হাই আমি বলবো না, কিন্তু অ্যাবাভ দ্য অপোনেন্ট থাকা উচিত। এবং চট্টগ্রাম বাংলাদেশের লাকি ভেন্যু, চট্টগ্রামে ভালো রান হয়, এবং এই যে ভালো রান হয় এইটা আবার বাংলাদেশের ব্যাটসম্যানের জন্য এক ধরনের চ্যালেঞ্জ। আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশের টিমটা যদি আপনি খেয়াল করেন, যে আসলে বলতে গেলে তো অনেক কথা চলে আসে, সৌম্য, সাইফ, লিটন, তানজিদ তামিম, নাজমুল শান্ত ওপেন করেন। আপনার ফার্স্ট বলে যদি উইকেট যায়, নাম্বার 3 ব্যাটসম্যান ইভেনচুয়ালি ম্যাচের দ্বিতীয় বলে ইন উইকেটে। আপনি 5 ওপেনার নিয়ে একাদশ সাজিয়েছেন। আমি বুঝে নিচ্ছি যে আপনার এদেরকে বিভিন্ন রোল দেওয়া হয়েছে, লিটন মাঝখানে খেলছেন, সৌম্য তিনি খেলছেন, হোয়াট এভার, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিন্তু এই যে মাইদুল ইসলাম অঙ্কন নামে এক ভদ্রলোককে আপনারা টিমে নিলেন, তার রোলটা কি? আপনি আফিফের জায়গায় যদি লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হিসেব করেন, একজন মিডল অর্ডার কিংবা 6 নম্বরে খেলা ব্যাটসম্যান তো ওরকম ব্যাটসম্যান দিয়ে রিপ্লেস হবে। তাইলে আপনি যে মাইদুল ইসলাম অঙ্কনকে নিলেন এবং বসিয়ে রাখলেন, আপনার সিস্টেমটাই তো ভুল। আপনি তাহলে পিক করছেন কেন ওরে? তাহলে ওর উপর আপনার কনফিডেন্স নাই? প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং। কনফিডেন্স যদি না থাকে প্লেয়ার আপনি নিছেন কেন? আর যদি নিয়েই থাকেন, ও তো অঙ্কনটা তো আপনি ওপেন করানোর জন্য নেন নাই, না অবশ্যই ডেফিনেটলি ওই 5-6 খেলানোর জন্য, ম্যাক্সিমাম 5 খেলানোর জন্য। তাহলে আফিফের জায়গায় তো ওর খেলার কথা। তো জিনিসটা হচ্ছে কি যে এগুলোর যুক্তিসঙ্গত কোনো ব্যাখ্যা আপনি পাবেন না। যে ব্যাখ্যাটা দেওয়া হবে সেটা হয়তো আপনার পছন্দ হবে, আমার পছন্দ হবে না, দর্শকের 5 জনের পছন্দ হবে, 10 জনের পছন্দ হবে না। কিন্তু ইন রিয়েলিটি বাংলাদেশের এই টিমটা যেহেতু এভাবে সাজানো হয়েছে, লিটনকে মিডল অর্ডারে একটা রোল দেওয়া হয়েছে, যেহেতু তিনি স্পিন ভালো খেলেন, লিটন যে ধরনের মানে ফর্মে ছিলেন, টানা বোধহয় 8-9 ম্যাচ 2-4-6-0-0 এরকম স্কোর ছিল, সেই লিটন ওয়ানডেতে ব্যাক করার পর কোথাও করে পারফরমেন্স না করে তিনি ব্যাক করেছিলেন এবং মোটামুটি কিন্তু ভালো ইনিংস খেলেছেন। সো লিটনের মিডল অর্ডারের রোল, সাইফ ওপরে, তানজিদ তামিম, সৌম্য তিনে, তাওহিদ হৃদয় প্রবাবলি এই স্কোয়াডের একজন সত্যিকার অর্থে প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান। তাছাড়া এই স্কোয়াডে বা এই লাইন আপে, বেস্ট 11-এর কথা বলছি আমি, মিডল অর্ডার প্রপার কোনো ব্যাটসম্যান নাই। সো এর মধ্যেই আপনাকে প্ল্যান করতে হবে, এর মধ্যেই যার যার দায়িত্বটা সুন্দরভাবে পালন করতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি বাংলাদেশের ড্রেসিং রুমে একটা কথা হয়, রিসেন্ট পাস্টে কথাটা হচ্ছে, আমি জেনে বলছি যে প্রত্যেক ম্যাচে আমরা কেউ না কেউ 100 করবো, বড় ইনিংস খেলবো, সেটা করা জরুরি। আপনার টপ অর্ডার, টপ 4-এর একজন যদি বড় ইনিংস খেলে দেয়, একটা 100 করে দেয়, বা দুজন যদি ধরেন 80 করে, আপনি রান চেস করেন বা আগে ব্যাট করেন, পুরো জিনিসটা অনেকখানি ইজি হয়ে যায়, স্পেশালি ভালো ব্যাটিংটাকে। আর বাংলাদেশের এই লাইন আপের সবচেয়ে দুর্বল জায়গা নাম্বার 7, নাম্বার 8, ফিনিশিং দেওয়ার মতো প্লেয়ার আমাদের নাই। আনফর্চুনেটলি মিরাজের যে ব্যাটিং স্কিল কিংবা মিরাজের যে ধরনের মাইন্ড সেট আপ, 7 নম্বরে মিরাজ, আমি বারবার এই কথাটা বলছি, কতটুকু আইডিয়াল চয়েস বিং দ্য ক্যাপ্টেন। কিন্তু আমাদের যিনি ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, তিনি নিজেই বলেছেন যে মিরাজকে ফিনিশিং রোলের জন্য চিন্তা করছেন তিনি তার একটা ইন্টারভিউতেই বলেছেন। এটা আসলে মানে কতটা যুক্তিযুক্ত? আর আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিয়ে, জানি না আপনার সময় আছে কিনা, 2022 টি-20 বিশ্বকাপে বাংলাদেশের প্র্যাকটিস ম্যাচ ছিল একই দিনে পরপর 2 ম্যাচ, আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের সঙ্গে। এর মধ্যে একটা ম্যাচ বৃষ্টির কারণে হয় নাই, আপনার ব্রিসবেনে অ্যালান বোর্ডার স্টেডিয়ামে, ওই মাঠে আমি ছিলাম। মিরাজ ওই ম্যাচে ওপেন করছিল। আমি জাস্ট উদাহরণটা এই জন্য দিচ্ছি, দর্শকের বুঝতে সুবিধা হবে। মিরাজ ওপেন করে আপনার 16-17 বল বোধহয় খেলছে, রান করছে 11-12, 16-17 বলে টি-20-তে 11-12 রান, খারাপ, এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, একদম কোনো প্রশ্ন নাই, ফাইন, হইতেই পারে। প্রবলেম যেটা সেটা হচ্ছে এই যে 16-17টা বল মিরাজ খেলছে না, পেসারদের এর মধ্যে গোটা 10 বল সে ব্যাটে লাগাইতে পারে নাই। জাস্ট ওই মাঠে ওই দিন যারা যারা ছিল সাংবাদিক, অন্তত 20 জন বাংলাদেশি সাংবাদিক ছিলেন, ইউ ক্যান আস্ক এনিওয়ান। এবং যেভাবে তিনি বিট হয়েছেন, যেভাবে আমরা যে বলি না ভালো পেস বোলিংয়ের এগেনস্টে যে উইকেটে দাঁড়িয়ে নাচা, যে ব্যাটে বল লাগাইতে পারতেছে না, এই করতেছে ওই করতেছে, এরকম হরেবল ব্যাটিং করেছেন মিরাজ। এবং ওই দিন আমার একটা জিনিস মনে হয়েছে যে সত্যিকার অর্থে কোয়ালিটি পেস বোলিংয়ের এগেনস্টে মিরাজ আসলে কতটুকু সাকসেসফুল হবেন আমার একটু ডাউট আছে, স্পেশালি হোয়াইট বল ক্রিকেট। টেস্ট ক্রিকেটের জন্য মিরাজ ইজ ফাইন। এই জন্যই বলছি আমি যে 7 নম্বর পজিশনটা ওয়ার্ল্ড ক্রিকেট বিবেচনায় সাদা বলের ক্রিকেটের যে জায়গাতে চলে গেছে, এখানে যদি আপনি 130+ স্ট্রাইক রেটে রান না করতে পারেন,
আপনি এখানে টিকবেন না। হ্যাঁ, কিন্তু আপনি টিকে মিরাজকে থাকবেন। আপনি 2027 বিশ্বকাপের চিন্তা করে আগাচ্ছেন, 7 নাম্বার পজিশনের জন্য আগাচ্ছেন, তার উপরে আসলে মিরাজের জায়গা নেই এখন, যেই স্কোয়াড বা যেই বাদ একাদশ করা ছাড়া আছে। উপায় নাই। 7 নাম্বার ছাড়া আপনি খেয়াল করে দেখেন, মিরাজ যখনই 4-5-এ ব্যাট করতে গিয়েছে ম্যাক্সিমাম সময় ডিজাস্টারই হয়েছে, এবং সে যে ইনিংসগুলো এখনকার মিডল ওভার, আপনি যদি মিডল ওভারগুলো প্রপারলি ইউজ করতে না পারেন, আপনি অন্তত 20টা ওভারের স্প্যান, আমি একটু কমিয়েই বলছি, অন্তত 20টা ওভারের স্প্যানে 120 বলে 120টা রান না করতে পারেন, ওই সময় স্ট্রাইক যদি রোটেট না হয়, ওই সময় যদি প্রপার বাউন্ডারি বেন্ড না হয়, কারণ একটা জিনিস মনে রাখেন, এখনকার বলের হিসাব কিন্তু আগের মতো নয়, দুই প্রান্ত থেকে 25-25 ওভার করতে হয়। সো জিনিসটা হচ্ছে যে এই সিচুয়েশনগুলো মিরাজ হ্যান্ডেল করার জন্য প্রস্তুত তো, আপনি তাকে উপরে খেলাতে পারবেন না, উপরে জায়গা নেই। নাম্বার কত? 7-এর জন্য মিরাজ আইডিয়ালি সাদা বলের প্লেয়ার হিসেবে, ফিনিশার হিসেবে প্রস্তুত কিনা এটা নিয়ে আমার সিরিয়াস ডাউট আছে, সিরিয়াস রকমের ডাউট আছে। এবং এই জায়গাটা আমি আবারও বলছি, বাংলাদেশের এই জায়গাটা শুধুমাত্র মানে 7 নাম্বার না, 6 নাম্বারে আপনি কাউকে কিন্তু ফিট ইন করতে পারছেন না। এক মোসাদ্দেক আছে, তাকে এনে আবার ঘুরিয়ে ফেরত পাঠিয়েছেন, কী কারণ আমি জানি না, মানে হাস্যকর হয়ে গেছে ব্যাপারটা। যদিও এই জায়গাটা বাংলাদেশকে প্রচণ্ড রকমভাবে ভোগাচ্ছে, এবং এটা যদি খুব দ্রুত সমাধান না হয় বিশ্বকাপে বাংলাদেশ ভুগবে এই জায়গার জন্য। আমাদের সময় শেষ হয়েছে, একদম ছোট্ট করে এক কথা জানতে চাইবো, 2027 বিশ্বকাপে মিরাজকে আপনি অধিনায়ক হিসাবে দেখছেন কিনা? বিসিবি দেখছে কিনা, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কিন্তু আইডিয়ালি ক্যাপ্টেন্সি যখন এখন দিয়েই দেওয়া হয়েছে, সামনে আপনি কাকে ক্যাপ্টেন্সি দেবেন সেটা কি আপনার জানা আছে? এবং যে মুহূর্তে শান্তকে সরানো হয়েছে কোনো কারণ ছাড়া, আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে ব্লান্ডারাস ডিসিশনগুলোর একটা ছিল শান্তরে ক্যাপ্টেন্সি থেকে সরানো, এবং সেটার মাসুল এখন বাংলাদেশ গুনছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।